তারপর ত্রিধা আর কিছু না বলে এক পা দুপা করে চলল তৃতীয় তলার দিকে। তার কেন জানি মনে হচ্ছে সবগুলোই দুঃস্বপ্ন। একটু পর ঘুম ভাঙলে বুঝি সবকিছু আগের মতন হয়ে যাবে। তাই সে ভেবে নিল এখন আর লুকোচুরি নয়, সে আহিয়ান ভাইয়ের রুমে যাবে। আহিয়ান ভাইয়ের রুমে পৌঁছে ওকে সব মনের কথা বলে দিবে, তারপর যা হবার হবে। ভাবতে ভাবতে ত্রিধা পৌঁছে গেল আহিয়ান ভাইয়ের দরজার সামনে। দরজাটা চাপানো, আলতো করে ছুঁয়ে দিতেই দরজাটা খুলে গেল। তারপর এগিয়ে গেল সামনে, আলতো কণ্ঠে ডাকলো, আহিয়ান ভাই, আহিয়ান ভাই। আহিয়ানের কোনো সাড়া নেই। ত্রিধা আরেকটু এগিয়ে বেলকনিতে গেল, কিন্তু সেখানেও নেই। ত্রিধার মস্তিষ্ক সতেজ হতেই হন্য হয়ে পুরো পুরা ঘর খোঁজা শুরু করলো। বাথরুমে খোঁজা বাদ দিল না, মেয়েটা পাগল প্রায় অবস্থা। তারপর ক্লান্ত হয়ে টেবিলের উপর থেকে পানি খেতে চাইলে এক গ্লাস, কিন্তু চোখ আটকালো টেবিলের উপরে থাকা ছোট্ট একটা খামের উপর, যেখানে লেখা ছিল গিফট বক্স। ত্রিধা পানিটুকু আর খেলো না, খামটা হাতে নিয়ে খুলল। সেখান থেকে বের হলো এক গোলাপি রঙের চিরকুট। ত্রিধা কাঁপা কাঁপা হাতে চিরকুট খুলে ধরল চোখের সামনে, কিন্তু আজ চোখের পানি অবাধ্যর ন্যায় ঝরছে। ঝাপসা চোখে কিছুই দেখা যাচ্ছে না। মেয়েটা বারবার হাতের উল্টো পিঠটা দিয়ে চোখের পানি মুছতে ব্যস্ত, কিন্তু লাভ হচ্ছে না, বরাবরই চোখের কঠোর ভিজে আছে। ত্রিধা উপরের দিকে তাকিয়ে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্থির রাখার চেষ্টা করল। তারপর চোখ বুলালো চিরকুটের লেখায়, আমি আমার সব কিছুর জন্য দুঃখিত, তবে আমাদের আবার দেখা হবে। তখন না হয় মান অভিমানের হিসাবটা কষে নিব। মাহাদিবা খান আহিয়ান। এই একটা কথাই যথেষ্ট ছিল ত্রিধাকে এলোমেলো করতে, তার সুন্দর স্বচ্ছ মনটাকে ভেঙে খণ্ড খণ্ড করতে। সে সদ্য ও নির্বাক ভঙ্গিতে কিছুক্ষণ বসে রইল, তারপর অকপটে চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। এতক্ষণ ছটফট করা মেয়েটা মুহূর্তে চুপসে গেল। বিকেলটা যে ভীষণ শান্ত, আকাশ জুড়ে কমল লাল রঙের আলো ছড়িয়ে আছে। পশ্চিম আকাশে সূর্য শেষ সূর্যের রোশনি মেঘগুলোকে গোলাপি ও লাল আভা দিচ্ছে। বাতাসে হালকা শীতলতা, কাশফুলের মতন নরম দোলা খাচ্ছে গাছের পাতাগুলো। দূর থেকে ভেসে আসছে আজানের সুর, আশেপাশে বাচ্চাদের কোলাহল। ত্রিধা বেলকনিতে দাঁড়িয়ে আছে, দু হাত রেলিংয়ে রাখা, দুই চোখ স্থির আকাশের দিকে। বুকের ভিতর যেন চাপা কষ্টের ঢেউ, কেউ বুঝে না। বাইরে থেকে শান্ত, মনে হলো ভেতরটা যেন টলমল করছে। নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ত্রিধা হঠাৎ লক্ষ্য করলো মেঘেরা যেন রং পাল্টাচ্ছে। মেঘেরা যেমন রং পাল্টায়, ঠিক তেমনই তার জীবনের রং পাল্টাচ্ছে। মাথার ভিতরে অজানা শূন্যতা তৈরি হলো। সেদিনের পর কেটে গেছে 15 দিন, হ্যাঁ আজ 17 দিন হয়ে গেল। প্রাণ ভ্রমর আর কোনো দেখা নেই। আহিয়ান ভাইয়া দেশে নেই কথাটা পুরোপুরি মস্তিষ্কে পৌঁছানো মাত্রই আহিয়ানের রুমে জ্ঞান হারিয়েছিল। তারপর 2 দিন হসপিটালে ভর্তি ছিল। আহিয়া আপু সব জেনে গেছে। রাত 11টার নাগাদ তাকে যখন খেতে ডাকতে যায়, তখন চোখে পড়ে আহিয়ান ভাইয়ের রুম। সেখানে ত্রিধা গায়ের কম্বল দিয়ে শুয়ে আছে, হাতে একটা গোলাপি চিরকুট। আহিয়ার সঙ্গে সঙ্গে চিরকুটটা হাতে নেয় এবং পড়ে। এখন সবকিছু তার কাছে পরিষ্কার, কিন্তু এসব তো বাড়ির মানুষের কাছে জানানো নয়। তারপর আহিয়া তাকে কষ্ট করে ধরে ত্রিধার রুমে নিয়ে গেল। তারপর বাড়ির সকলকে চিৎকার করে ডাকলো। ওর অবস্থা খারাপ বুঝে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায়। জানানো হয় কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশন করার কারণে ত্রিধার ছোট রক্ত সঞ্চালন ব্যাঘাত ঘটেছে, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় ক্ষণস্থায়ী ইসকেমিক আক্রমণ, টিআই। আরও সহজ করে বলতে গেলে মিনি স্ট্রোক। এদিকে আহিয়ান হঠাৎ করে দেশ ছেড়ে গেল, অন্যদিকে তার চঞ্চল মেয়ে হসপিটালে ভর্তি। খান পরিবার মুহূর্তেই থমকে গিয়েছিল। তানভীরও বন্যা পাগল পাগল অবস্থা প্রায়। সেদিন সন্ধ্যায় ওর জ্ঞান ফিরতে ত্রিধার মাথা ঠান্ডা করার জন্য স্লিপিং ইঞ্জেকশন দেয়। এভাবে ঘুমাতে ঘুমাতে চলে যায় আরও 2 দিন। 2 দিন পর পুরো সজাগ হয় সে, দেখে হসপিটালের বিছানায় পাশে আহিয়া বসেছিল। পরবর্তী আহিয়ার কাছে সব জানতে চাওয়া হয়, আহিয়া সব বলে। সুস্থ হওয়ার পর বাড়ির লোক এসেছিল, কি জিজ্ঞাসা করেছিল, তোর কি নিয়ে এত চিন্তা? আহিয়া শিখানো কথা অনুযায়ী ত্রিধা সবাইকে বলল, সামনে পরীক্ষা, সেটা নিয়ে একটু ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, তাই তো এরকম হয়েছে।
ওর অসুস্থতার খবর আত্মীয় স্বজনদের মধ্যেও জানাজানি হয়েছে। অনেকেই ফলমূল নিয়ে দেখতে এসেছে। বাড়ির কেউ চায়নি এই অসুস্থতার খবর লন্ডনে আহিয়ানকে কেউ জানাতে, তবুও সে কিভাবে যেন জেনে গেছে। ত্রিধা বাড়ি আসার পর থেকে অনেকবার ভিডিও কলে কথা বলেছে। আহিয়া আহিয়াকে এনিয়ে বিনিয়ে বহুবার বলেছে ত্রিধার কাছে ফোনটা দিতে। আহিয়া ভাইয়ের কষ্ট বুঝতে পেরে অনেকবার ফোন নিয়ে গিয়েছিল ত্রিধার রুমে, কিন্তু লাভ হয়নি। যখনই শুনতে পেয়েছে আহিয়ান ফোন দিয়েছে, কাজের উছিলায় দরজার ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। মূলত ত্রিধার ইচ্ছা করে আহিয়ানের সাথে কথা বলতো না। 15 দিন হয়ে গেছে, কিন্তু এই 15 দিনে আহিয়া রিহানকে একবারও কল দেয়নি, মেসেজের রিপ্লাইও দেয়নি। ভালোবাসার অভিমান যেন স্পারের দেয়াল তুলে ধরেছে তাদের মাঝে, কিন্তু ভালোবাসা কি চুপ করে থাকে? রাতের নিরাপত্তা যখন আরো গভীর, চাঁদের আলো নিঃশব্দে খানবাড়ির ছাদে নেমে এলো, ঠিক তখনই রিহান এসে দাঁড়ালো ছাদের গ্রিলের সামনে। ভাগ্য ভালো আজকে তাদের সাথে ছিল ছাদের দরজা খোলা। পাশে দাঁড়িয়ে ছিল মৃদুল। ভদ্রসভ্য ছেলেটাকে বিপদের কথা বলে মাঝরাতে ডেকে নিয়ে এসেছে রিহান। চারপাশ নিস্তব্ধ, যেন সারা পৃথিবী ঘুমিয়ে আছে। মৃদুল ভয়ত কণ্ঠে বলল, প্রেম করার জন্য আর মেয়ে পেলি না মামা? খানবাড়ির মেয়েকেই পছন্দ হলো? রিহান মৃদুলের মুখটা চেপে ধরে বলল, চুপ চুপ থাক ভাই। তোর কারণে আমার না হয় প্রেমটা ভেঙে যাবে। এত রাতে আমার স্মার্ট শ্বশুর আর স্মার্ট শাশুড়ি নিশ্চয়ই মেনে নেবে না দেয়াল টপকে ছাদে আসার বিষয়টা। দেয়াল টপকে মেয়ের সাথে দেখা করা। মৃদুল কটাক্ষ করে বলল, তোর কপালের মেলা দুঃখ আছে রে ভাই। রিহান ওর কথার প্রতি উত্তর করল না। অভিমান ভাঙ্গার তাগিদে বুকের অস্থিরতা সহ্য করতে না পেরে প্রবেশ করলো ভিতরে। খানবাড়ির করিডোরগুলো চেনা চেনা লাগছিল, তবুও ভালোবাসার দিক নির্দেশনা অবশেষে খুঁজে পেল সেই কাঙ্ক্ষিত মানুষের ঘর। দরজার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত শুধু দীর্ঘ শ্বাস ফেলল। আহিয়ার কাছে শুনেছে ও 3 তলায় থাকে, প্রায় 3 তলার প্রত্যেকটা ঘর দেখেছে। যাই হোক, কাঙ্ক্ষিত রুমটা খুঁজে পাওয়ার পর ধীরে ধীরে রুমের ভিতরে পা বাড়ালো। আহিয়া তখন ঘুমিয়ে আছে, গভীর ঘুমে নির্ভর, অচেতন চারপাশের প্রতি। তার শান্ত মুখে চাঁদের আলো পড়েছে। মুখটা যে কি আদুরে লাগছে মেয়েটার। রিহান নিঃশব্দে তাকিয়ে রইল। কত অভিমান, কত দূরত্ব, কত না না বলা কথা, সব যেন মুহূর্তে গলে যেতে চাইল। ঘরের ভেতর নিঃশব্দে তাকিয়ে রইল রিহান আহিয়ার মুখের দিকে। চোখ বুজে ঘুমিয়ে থাকা মুখটা তার কাছে অমূল্য সম্পদ। মনে মনে ফিসফিস করে বলল, আহিয়া, আমাকে যে তুমি নামক রোগী ধরেছে, যে রোগ থেকে আজীবন মুক্তি নেই, হয়তো তুমি নয়তো মৃত্যু। এই দুইটাই এরকম মেডিসিন, যে কোনো একটা তো আমাকে বেছে নিতেই হবে। তুমি কথা বলো না, ফোন ধরো না। আমি জানি আমি ভুল করেছি। তুমি কবে বুঝবে তোমার অভিমান আমার বুকের ভেতর আগুন জ্বালায়? আজ তোমার মুখটা না দেখলে হয়তো আমি পাগল হয়ে যেতাম। শান্ত হয়ে চোখ বুজে আছো, কিন্তু আমি তোমাকে হাজারো কথা বলতে চাই। আহিয়া, আমি তোমাকে ছাড়া কিছুই না। তুমি আমার বুকের ভেতর লুকিয়ে থাকা শান্তি। তুমি আমার প্রতিটি নিঃশ্বাসের কারণ। রিহান নিঃশব্দে একটু এগিয়ে আসে, আহিয়ার মাথার চুলে হাত রাখে, কিন্তু তার হাত কাঁপছে। ভয়, আহিয়া যদি জেগে ওঠে তবে আবার মুখ ফিরিয়ে নেবে। তবু রিহান বলল ফিসফিস করে, একবার চোখ খুলে তাকাও জান। একবার বলো তুমি আমার হয়ে যাবে। ঘর জুড়ে নীরবতা। রিহান ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ মেয়েটা চোখ খুলে দেখলো কাঁপা কাঁপা দৃষ্টিতে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। রিহান মুহূর্তে সরে এসে দাঁড়ালো। বুকের ভেতর ধুকধুক শব্দ যেন কানে ভেসে আসছে। আহিয়া নিস্তব্ধ দৃষ্টিতে তার বুকের ভেতর বিদ্যুৎ ফেলে দিল। সেই দৃষ্টির ভিতর ছিল না কোনো ভালোবাসা, ছিল না কোনো হাসি, শুধু ছিল নিঃশর্ত অভিমান। তবুও আহিয়া রিহানকে মধ্যরাতে তার রুমে দেখে চমকে উঠে বসলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি? রিহানের গলাটা শুকিয়ে গেছে, ফিসফিসিয়ে বলল, হ্যাঁ আমি। কথা শেষ করার আগেই আহিয়া চোখ ফিরিয়ে নিল, বিছানার এপাশে মুখ ঘুরিয়ে নিল, শান্তভাবে, যে সে কিছুই শুনেনি। রিহানের বুকটা ভেঙে গেল মুহূর্তে। মনে হলো এই নিস্তব্ধ যেন বুকের ভেতরের গভীর ক্ষত সৃষ্টি করেছে। সে চুপচাপ বিছানার পাশে বসে পড়ল, কণ্ঠ কেঁপে উঠল, তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো, কিন্তু প্লিজ এভাবে মুখ ঘুরিয়ে নিও না, এভাবে অভিমান করে থেকো না।
আমি ইচ্ছা করে কিছু করিনি, বিশ্বাস করো। আহিয়ান আমাকে বারবার করে বলে দিয়েছে যাতে কাউকে কিছু না বলি। আমাকে বলেছিল ওর এত তাড়াতাড়ি দেশ ছেড়ে যাবার কথা, বাড়ির মহিলাগুলো শুনলে কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাবে। তাছাড়া তোমার বাবা সাজেক থেকে ফিরেছে যেদিন, সেদিন থেকেই জানতো উনি নিজেই পরিবারকে কিছু জানাতে চাননি। সেখানে আমার বলাটা অভদ্রতা মনে হয়েছে, তাই বলিনি। আহিয়া কোনো কথা বলল না, কিন্তু তার চোখের পানে জমে থাকা অশ্রু ঝরে পড়ল গাল বেয়ে। রিহান বেশ বুঝল মেয়েটার খুব বেশি অভিমান হয়েছে, তাই ওকে শান্ত করতে আরও কিছু বলবে। তার আগেই আহিয়া বলে উঠল, সব বুঝলাম, সব মানলাম, কিন্তু ভাইয়া যে ত্রিধাকে ভালোবাসে সেটা আপনি আমাকে আগে কেন জানালেন না? আমি কত বোকা, সাজাকে ভাইয়ের হাবভাব দেখেও আমি কিছু বুঝতে পারিনি। ভেবেছিলাম ভাইয়া বাড়ি থেকে অনেক দূরে ঘুরতে গেছে বলে তার আলাদা ব্যক্তিত্ব প্রকাশ করেছে, কিন্তু সে ত্রিধাকে ভালোবেসে এত কিছু করেছে। আপনি তো আমাকে বলেননি। আপনি আপনার বন্ধু কথা রাখতে গিয়ে আরেক বন্ধুকে কষ্ট দিয়েছেন। আপনার সাথে আজ থেকে ফ্রেন্ডশিপ ক্যান্সেল। আমি কোনো দুঃখ বন্ধুর সাথে বন্ধুত্ব করব না। রিহান ফিসফিসিয়ে হাসল, নিঃশব্দে প্রেয়সীর অভিমান বুঝতে পারলো। তারপর ফিসফিসিয়ে বলল, ঠিক আছে, বন্ধুত্ব রাখতে হবে না, তুমি বরং আমার বউ হয়ে যাও। চলো বিয়ে করি দুজনে। ওর মুখে এমন কথা শুনে আহিয়া চমকে তাকালো। ঘরে থাকা ডিম লাইটের আধো আলোতে রিহানের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। রিহান আজকে ঘাবড়ালো না, আহিয়ার চোখে সরাসরি চোখ রাখলো। বলল, আমি তোমাকে খুব ভালোবাসি আহিয়া। যতটা ভালোবাসলে তোমাকে ছাড়া নিঃশ্বাস আটকে আসে, ঠিক ততটাই ভালোবাসি। তোমার সাথে ফ্রেন্ডশিপ করার ইচ্ছা আমার কোনো কালে ছিল না। হঠাৎ করে তোমাকে প্রপোজ করে বসলে তুমি হয়তো ঘাবড়ে যাবে। তাছাড়া আমার ইচ্ছে ছিল তোমার বাড়িতে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া। তার জন্য আর একটু সময় প্রয়োজন। লেখাপড়া মাত্র শেষ হলো, এখনো নিজের পায়ে দাঁড়ানো বাকি। আমি তোমার বাবার সামনে যোগ্য পাত্র হয়ে তার রাজকুমারীর হাত ধরতে চাই। তোমার ভাইকে বলতে চাই, তোর বোন আমাকে ছাড়া ভালো পাত্র আর কোথাও খুঁজে পাবে না। তাই আমার কিছু সময়ের প্রয়োজন। তুমি এভাবে রাগ করে থাকলে আমার পুরো পৃথিবী উলটপালট হয়ে যায়। আজ নিজের আর দমিয়ে রাখতে পারলাম না, তাই বলে দিলাম মনের কথা। আহিয়া এখনো নির্বিকার দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে আছে। রিহান ওর ওই দৃষ্টির মানে কি বুঝলো কে জানে। তারপরও অভিমানী কণ্ঠে বলল, অপেক্ষা করব যতদিন তোমার অভিমান না ভাঙে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায় রিহান। রাত নিস্তব্ধতার চারিদিকে, আর জানালা দিয়ে আসছে হালকা বাতাস। কোথাও কোথাও মেঘে ঢাকা চাঁদের আলো ঘরটাকে আরো রহস্যময় করে তুলেছে। বুকের ভেতর কষ্ট নিয়ে রিহান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দরজার দিকে। আজ হয়তো কোনো উত্তর পাবে না, অভিমানী জিতবে ওর কাছে। কিন্তু হঠাৎ তার হাতটা ধরে ফেলে একটা নরম হাত। সেই স্পর্শে রিহান থমকে দাঁড়ায়। হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। আহিয়া নিঃশব্দে দাঁড়িয়ে আছে, চোখের কোণে ভেজা ভাব, ঠোঁটের কোণে কোনো শব্দ নেই। পর মুহূর্তে সে এগিয়ে এসে রিহানকে জড়িয়ে ধরল, মাথাটা রাখলো রিহানের বুকে। মাথাটা বুকে রেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে পৃথিবীর সব নিরাপত্তা যেন এই বুকে। রিহানের শরীর কেঁপে উঠল। নিজেকে সামলাতে না পেরে সেও আলিঙ্গনে জড়িয়ে নিল আহিয়াকে। বুকের ভেতর এতদিনে জমে থাকা ভালোবাসা আর তুমি রাখা গেল না। রাতের আকাশ যেন পরিবর্তন হলো। দূর আকাশের মেঘের গর্জন আর ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেল। জানালার পাশে বৃষ্টির শব্দ মিশে গেল তাদের বিশ্বাসের শব্দ। রিহান কণ্ঠ কাঁপিয়ে ফিসফিসিয়ে বলল, আহিয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। প্লিজ আমাকে আর ছেড়ে যাওয়ার কথা ভাববেন না। আহিয়া কোনো উত্তর দিল না, আরো শক্ত করে আঁকড়ে ধরল রিহানকে। বুকের ভিতরে জমে থাকা সব অভিমান আজ ভিজে গেল ভালোবাসার বৃষ্টিতে। রিহানের মনে হলো এই রাত, এই নীরবতা, এই বৃষ্টি সব কিছু যেন ওদের প্রেমের সাক্ষী। এদিকে মৃদুল বলে উঠল, উফ, শালার মশাই, বন্ধুরা আমার জীবন কয়লা বানাই দিল। ওদের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হবে না। বিড়বিড় করে বলতে লাগলো। আচমকায় বৃষ্টি নামায় মৃদুল ছাদ থেকে সিঁড়িতে নেমে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে মশার কামড় খাওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই। নিজের সেলফোনটাও বের করতে পারবে না। ফোনের আলোতে যে কোনো সময় কারো নজরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কেউ একজন এসে কাঁধে হাত দিল।